এটা আসলে শুভ সময়। প্রিয় দর্শক, স্বাস্থ্য এবং চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান এবং প্লাস্টিক সার্জারি অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দর্শক, প্রতি মঙ্গলবার রাত ৯টায় চ্যানেল আই ডিজিটাল প্ল্যাটফর্মে প্লাস্টিক সার্জারি বিষয়ক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। এটি চ্যানেল আই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, তা হলো দাগ, আঁচিল এবং কিলয়েড মিথ, বাস্তবতা নিয়ে আলোচনা এবং সমাধান। দর্শক, দাগ, আঁচিল এবং কিলয়েড এটি কিন্তু খুব পরিচিত একটি সমস্যা। অনেকের কাছে এটি সৌন্দর্যগত বিষয়, আবার অনেকে কিন্তু নানা ভুল ধারণার কারণে সঠিক সময়ে চিকিৎসা নিতে দেরি করেন। প্রচলিত ভুল ধারণার বাস্তবতা নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দেশ বরেণ্য প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আয়ুব আলী, সাবেক ইউনিট প্রধান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ডাক্তার শাবনাজ। আজকেও আমরা এই চ্যানেল আই ডিজিটাল প্ল্যাটফর্মে হাজির হয়েছি। আসলে আজকের বিষয়টা অবশ্যই প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা একটু পরে যুক্ত হবেন সবাইকে আমি সুস্বাগতম জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। চ্যানেল আইকেও ধন্যবাদ যারা আমাদেরকে এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদেরকে আমন্ত্রণ দিয়েছে এবং সুযোগ করে দিয়েছে এইটা জনসাধারণের বোঝার জন্য বা এই বিষয়টা আমরা এইটাকে একটু পরিচিত করার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। স্যার, অনেক সময় দেখা যায় যে একটি ছোট ক্ষত সময়ের সাথে এটি সেরে যায়, আবার অনেক সময় সেই ক্ষতের স্মৃতি হয়ে থেকে যায় একটি দাগ আমাদের ত্বকে। তো স্যার, এই দাগ কখন এবং কিভাবে হয় আপনার কাছ থেকে একটু শুনবো। ধন্যবাদ ডাক্তার শাবনাজ। আসলে প্লাস্টিক সার্জারিতে আমাদের কাছে যেসব রোগীরা আসেন, দাগটা তাদের জন্য একটা মহা সমস্যা হিসেবে তারা বলেন। যদিও আমরা অনেক সময় প্লাস্টিক সার্জনরা দাগ, ছোটখাটো দাগ এটা কি হয়? বা এটা কেমন? এটা থাকলেই বা কি এমন আছে? দাগ তো একটা ন্যাচারাল অনেক সময় এরকম বলি। কিন্তু সেই দাগই কখনো দেখেন মানুষের একটা যন্ত্রণার কারণ হয়। এইটা তাকে অনেক পীড়া দেয়। এবং সেই বিশেষ করে সেই দাগ যদি হয় ফেস মানে অর্থাৎ মুখমণ্ডলে, যেটা ফেস ইস দ্য মানে সবচেয়ে সামনে থাকে এবং সবার চোখে পড়ে, তখন কিন্তু এটা আসলেই খুব মানে তার জন্য একটা পীড়াদায়ক। সুতরাং এই বিষয়টায় আমাদের প্লাস্টিক সার্জারিতে একটা সুন্দর সমাধান আছে এবং আমরা সেটা নিয়ে আলোচনা করব। এখন প্রশ্নটা ছিল দাগ কেন হয়? আসলে দাগ হওয়ার তো অনেক কারণ। অনেক কারণ এখন আমরা বলতে পারি যে দাগগুলো যদি এভাবে বলি যে কিছু দাগ হয় কনজেনিটাল দাগ, অর্থাৎ জন্মগত থেকেই কিছু দাগ থেকে যায়। কিছু দাগ যে আমাদের অ্যাকোয়ার্ড। এখন এটা যদি ২ ভাগে ভাগ করি, কিছু কনজেনিটাল, কিছু অ্যাকোয়ার্ড। এখন কনজেনিটাল দাগের মধ্যে সাধারণত কি থাকে? এটা হলো যেমন ধরেন যে আমরা অনেক সময় বলি যে মোল বা নিভাস এগুলা দাগের মতো দেখা যায়, অথবা অনেক সময় যে ছোট যে হেমানজিওমা বা ওই যে আমরা বলি আর্টারি ভেনাস ম্যালফরমেশন আমাদের মেডিকেলের ভাষায়, সেগুলোরও কিন্তু ছোট ক্ষুদ্র দাগ থাকে। হ্যাঁ? তো এগুলো সাধারণত কনজেনিটাল দাগ হয়েই আসে। মানে জন্মগত হয়েই আসে। আমরা মেডিকেলের ভাষায় এটাকে নিবাজ বলি। আর মানুষেরা মানে সাধারণ ভাষায় অনেকে বলে এগুলো জন্মদাগ। এটা একটা। তবে এইটার সংখ্যা যে খুব বেশি তা নয়। বরং আমাদের কাছে বেশি আরো যারা বেশি আসেন, তারা কিন্তু অ্যাকোয়ার্ড অর্থাৎ দাগগুলা তৈরি হয়। কিভাবে হয়ে যায়? যেমন ধরুন, সাধারণত একটা প্রধান কারণ হলো ট্রমা। এখন ট্রমা হতে পারে সেটা একটা বার্ন, হতে পারে সেটা একটা অ্যাক্সিডেন্ট। এখন ট্রমার কারণে কিভাবে হতে পারে? ট্রমা হতে পারে যে যেমন ধরুন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। সেখানে একটা কেটে গেল, সেটা আল্টিমেটলি দাগ হয়ে গেল। অথবা এরকম হয় যে অনেক সময় কেউ গাছ থেকে পড়ে গেল, অথবা এনভায়রনমেন্টাল বা যেমন হোম বা অনেক সময় বাড়িতে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেটার কারণে দাগ হতে পারে। এইটা হলো আমি বললাম ট্রমার একটা দিক যে এইটা যে অ্যাক্সিডেন্ট বা বার্ন এইটা।
এছাড়াও কিন্তু আরেকটা কারণে ট্রমা হয়। সেটা কিন্তু সেটার জন্য আমরাও দায়ী। মানে আমরা দায়ী বলতে আসলে ইটস ন্যাচারাল। যেমন ধরেন আমরা সেটাকে বলি আয়াট্রোজনিক, হ্যাঁ? এটা আ স্ক্যার। এখন আয়াট্রোজনিক স্ক্যারটা কিভাবে হয়? সেটা হলো যে আমরা যে অপারেশন করি, আমরা যে অপারেশনগুলো করি, আমরা যে জায়গাটায় আমরা বলি রিপেয়ার বা সেলাই করি, সেখানে একটা দাগ হতে পারে। এখন দাগটা যদি মিনিমাল অথবা নরমাল থাকে, অর্থাৎ দাগটা যদি ওই যেখানে অপারেশন করা হয় সেই জায়গাটাই সীমাবদ্ধ থাকে, সেটা কিন্তু অনেক সময় কোনো সমস্যা হয় না। কিন্তু দাগটা যদি অনেক সময় বেড়ে যায়, অনেক সময় যে জায়গায় অপারেশন করা ছাড়া অনেক জায়গায় মোটা হয়ে যায়, তখন ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। সুতরাং এটা কিন্তু একটা ইম্পোর্টেন্ট বিষয় যে অপারেশন জনিত কিছু দাগ হয়। আচ্ছা। এখন আরেকটা বিষয়ে দাগ হতে পারে, যেমন ট্রমার ক্ষেত্রে আমরা একটা বলেছিলাম যে বার্ন। বার্নটা কিন্তু পোস্ট বার্ন স্কার টা একটা কমন। আমাদের দেশে কিন্তু বার্নের প্রকোপ অনেক বেশি। এখন বার্ন সেটা হতে পারে একটা ফ্লেম বার্ন, যেমন আগুনে পুড়ে যায়। হতে পারে একটা স্ক্যাল, যেটা অনেক সময় অ্যাম যেমন গরম পানি, গরম চা, গরম ডাল এগুলাই হতে পারে। সেগুলো একটা। ইলেকট্রিক্যাল বার্ন এ অনেক দাগ হয়। সেটা অনেক বেশি। এবং সেটা একদম ভয়াবহ দাগ অনেক সময় দেখা যায়। তো আরেকটা দাগ যেটা যেমন যেমন ধরেন যেটার কারণে আমাদের আগে অনেক সমস্যা হতো, এবং যেটা কেমিক্যাল বার্ন বা আমরা বলেছিলাম তখন যেটা অ্যাসিড বার্ন। এখন এইটা কিন্তু অনেক সময় হোমিcidal অথবা অনেক সময় যে যেকোনো কারণে উম মানে এইটা একে অন্যের প্রতি প্রতিশোধমূলক এই আ কেমিক্যাল বা অ্যাসিড ছুঁড়ে মারতো। এখন কমে গেছে অবশ্য। জি ইটস স্যার, একটা পার্সোনাল সময় অনেক ছিল। একটা সময় অনেক আ ছিল, এবং এটার জন্য আমাদের একটা উম আ এটা ট্রিটমেন্টেরও আলাদা একটা বনানীতে একটা ওদের প্রজেক্ট ছিল। তো সেটা এখন আর নাই। কারণ এটা অনেক কমে গেছে। কারণ আ এটার জন্য বাংলাদেশ সরকার একদম যদি দা যারা এরকম অ্যাসিড ছুঁড়ে মারে তাদের জন্য আসলে এটার আ হলো যে এটার সর্বোচ্চ শাস্তি হলো একদম মানে ফাঁসি। সুতরাং এরপরে কিন্তু এটা এই যে হওয়ার পরে কিন্তু এটা কমে গেছে। তো এটা আমাদের জন্য ফরচুনেট। তো যাই হোক। এরপরে আমি যে দাগের কথা বলতেছিলাম যে এরকম ট্রমা ছাড়া এবং কনজেনিটাল ট্রমা এছাড়াও কিছু দাগ কিন্তু অনেক সময় হয়। যেমন ধরেন নিজে থেকেই অনেক সময় যে শরীরের থেকে স্কিনে আপনারা জানেন, আমরা সবাই জানি যে কিছু একনি আমরা বলি ব্রণ। এখন এই ব্রণগুলো হলে কিন্তু সেটাও কিন্তু একটা দাগ হয়। সেটা ফেইসে ইউজুয়ালি হলে কিন্তু সেটাও খুবই একটা এম্বারাসিং তাদের জন্য। বিশেষ করে ইয়াঙ্গার যে মেয়েগুলি ওদের জন্য খুবই এম্বারাসিং, ওরা আসে আমাদের কাছে। আচ্ছা, আরেকটা কারণে যেটা বেশি দাগগুলো আমাদের কাছে যেগুলো আসে বা আমরা যেগুলা পেয়ে থাকি সেটা হলো যে অনেক সময় যেমন ধরুন যে টিকা দেওয়া হয়। টিকা দিলে তো সেই জায়গা থেকে যে জায়গাটা টিকা দেয় বা ইনজেকশন ওখান থেকে কিন্তু একটা স্কার হয়। এটা কিন্তু আমাদের কাছে আসে। সুতরাং এটাও কিন্তু একটা দাগ। অনেক সময় কিন্তু অনেকগুলো দাগ হয়, যেমন কিছু রোগ, যেমন আমরা বলি চিকেন পক্স, স্মল পক্স, সেগুলোর থেকেও কিন্তু অনেক সময় অনেক দাগ হয়। সেই দাগগুলো কিন্তু অনেক সময় খুব তীব্র আকার ধারণ করে। সেই তীব্র আকার দাগ যখন হয়, সেটা কিন্তু আমরা হাইপোট্রপিক স্ক্যার বলি। সেটা থেকে আবার আমরা কেলয়েড বলি। সুতরাং এটার বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। আমরা পরে আলোচনায় আসবো যে দাগগুলো আসলে কেমন হতে পারে বা কোনটা সবচেয়ে সিভিয়ার, সেটা আমরা আলোচনা করব। তবে দাগের কারণ বলতে গেলে আমরা কিন্তু কয়েকটা কারণ বলে ফেলছি। একটা কনজেনিটাল, একটা ট্রমাটিক, ট্রমার মধ্যে বার্ন এবং অ্যাক্সিডেন্ট হতে পারে, এবং আরো কিছু দাগ হতে পারে, যেমন ধরেন স্মল পক্স বা চিকেন পক্স হলে আরো কিছু দাগ যেগুলো হতে পারে কিছু মানে অনেক সময় যে আমরা দেখি যে কিছু আ আ যেসব জায়গায় একনি হয় অর্থাৎ ব্রণ হয় সেই জায়গাগুলোয় দাগ হয়। সুতরাং এগুলো দাগের কারণগুলো মেইনলি এগুলোই আমাদের বলতে হবে। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার আপনি তো আ দাগের কারণে আপনি বলছিলেন যে পোড়াজনিত কারণ কিংবা ক্ষত কারণ এবং পোড়ার কথা যেটি আপনি বলছিলেন যে আমরা কিন্তু প্রায় সময়ই এটি শুনতে পাই। তো স্যার এই ধরনের দাগগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকে আত্মবিশ্বাসকে কমিয়ে দেয় এবং সৌন্দর্যগত একটি বিষয় আছে আপনি বলছিলেন। তো স্যার এসব দাগগুলো কিভাবে কমানো যায়? জি, এটা একটা প্রাসঙ্গিক কথা। আসলে যখনই একটা বার্ন হয় বা একটা ট্রমা হয়, তখন থেকেই কিন্তু এটাকে একটা প্রিভেন্টিভ মেথড আছে। আমরা আজকে এই মানে এই আলোচনায় অনেকটা আমরা চেষ্টা করব এটাকে সহজ করার জন্য যে, ধরুন একটা বার্ন হলো।
মানে আমরা ডাক্তাররা আমরা সবাই এটা জানি যে বার্নটা কিন্তু অনেক সময় এটা সুপারফিশিয়াল থাকে। অর্থাৎ আমরা বলি পার্শিয়াল থিকনেস বার্ন বা সুপারফিশিয়াল। আবার পার্শিয়াল থিকনেসকে আমরা ২ ভাগে করি। একটা সুপারফিশিয়াল পার্ট ডিপ। এখন যদি সুপারফিশিয়াল যে বার্নটা থাকে সেটাকে যদি আমরা ইনিশিয়ালি ট্রিট করি এবং সঠিক চিকিৎসা দেওয়া হয় বা ড্রেসিং করা যেটাই দরকার সেটা কিন্তু খুব সুন্দর একটা হিলিং হয় এবং তেমন একটা স্কার থাকে না। বিশেষ করে অ্যা অ্যা মাম সুপারফিশিয়াল বার্ন আমরা যেটা বলি বা সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস আমরা যে ক্লাসিফাই করি সেটার মধ্যে এটা। কিন্তু এটা কিন্তু হিলটা হয় সাধারণত রিজেনারেশন এর মাধ্যমে। এখন এখানে একটা আমাদের মেডিকেলের ভাষায় আমরা বলি, যখন রিজেনারেশন এর মাধ্যমে এটা হিলটা হয় তখন সাধারণত তেমন কোনো দাগ থাকে না বা দাগ থাকলেও সেটা পরে এটা ফেইড হয়ে যায়। কিন্তু যে দাগটা একটু ডিপ যেমন বার্নটা যদি সঠিক সময় সঠিকভাবে চিকিৎসা করা হলো না বা ওই যে ট্রমা যেটা আসলো সেটা সঠিক সময়ে সঠিক চিকিৎসা দেওয়া হলো না, সেটা কিন্তু অনেক সময় ইনফেকশন হয়ে যায়। অ্যান্ড ইনফেকশন হলেই কিন্তু সেটা আস্তে, আস্তে ওটা ডিপ হয়ে যায়। যেমন সুপারফিশিয়াল বার্ন না, বার্নটা ইস কনভার্টেড ইন্টু দ্য ডিপ বার্ন। তখন এই যে ডিপ বার্নটা হয় তখন তো হিলটা হয় রিপেয়ার এর মাধ্যমে। এই রিপেয়ার এর মাধ্যমে যে হিলটা হয় এটা একটা মেডিকেলের ভাষা। যে আসলে এভাবেই হচ্ছে। তো এই রিপেয়ার এর মাধ্যমে যে হিলটা হচ্ছে সেই হিলে কিন্তু দাগ হবে। এখন এইখানে দাগটা বেশি হবে বা কম হবে এটা কিন্তু নির্ভর করে অনেক সময় আ সেই ব্যক্তি বা যে যার হবে তার এই স্কার ফরমেশন এর টেনডেন্সি কেমন? অনেক সময় আমরা বলি যাদের একটু অ্যালার্জিক বেশি থাকে অথবা যারা বংশগতভাবেই একটু দাগ প্রবণ অর্থাৎ দাগটা বেশি হয় অথবা যারা একটা জেনেটিক ইনহেরিটেন্স থাকে এক্ষেত্রে। তো সুতরাং এক্ষেত্রে কিন্তু ওটা একটা ব্যাপার থাকেই। কিন্তু আমাদের দিক থেকে এইটা সবচেয়ে মানে একটা প্রিভেন্টিভ মেথড যে আমরা যদি ইনিশিয়ালি যে ট্রমাটা হবে সেটা যদি আমরা ইনিশিয়ালি ট্রিট করতে পারি সঠিকভাবে, তাহলে সেটা কিন্তু যেমন সুপারফিশিয়াল বার্নটা কনভার্ট হয়ে সেটা ডিপ বার্ন হবে না। সুতরাং সেখানে ঐরকম বড় দাগ হওয়ার সম্ভাবনা কম। আ তবে সেই ক্ষেত্রে আমরা যেটা বলেছি যারা উম আ vulnerable বা যারা susceptible to develop some hypertrophic scare or keloid এটা কিন্তু বংশগতভাবে হয় বা জেনেটিক ইনহেরিটেন্স এর হয়। তাদেরটা কিন্তু সাধারণত এইটা আ ইজিলি হয়ে যায়। মানে তাদের এটা টেনডেন্সি তাদের এটা হয়। কিন্তু আমরা যেটা করতে পারি যে আমরা ইনিশিয়ালি ট্রিট করে অন্তত অনেকখানি মিনিমাইজ করতে পারি সেটা কিন্তু ঠিক। সুতরাং এই দাগের ক্ষেত্রে আসলে এক্ষেত্রে একটা ইম্পোর্টেন্ট রোল যে এ এ এই বার্নের ক্ষেত্রে যদি আমরা সঠিক চিকিৎসা দেই, দাগ কিন্তু অনেক ক্ষেত্রে কমানো যায়। সেটাই আমি বলতে চাই। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার আমরা কিন্তু এখন ইদানিং প্রায়শই লেজার সার্জারির কথা মানে শুনে থাকি। তো স্যার এই ক্ষেত্রে লেজার সার্জারি কতটুকু কার্যকর? দেখুন, এটা কিন্তু পারসন টু পারসন ভেরি করে এবং এই লেজারটার কোয়ালিটি কেমন বা বিভিন্ন ধরনের লেজার তো কিছু মানে কার্বন ডাইঅক্সাইড লেজার, Nd:YAG বিভিন্ন ভ্যারাইটি আছে। এখন সঠিক সময় সঠিক লেজার দিলে হ্যাঁ, কোনো ক্ষেত্রে এখন অনেক সময় দেখা যায় যে এম আপনি বুঝতে পারবেন যে যখন লিনিয়ার স্ক্যার হয় অর্থাৎ সোজা একটা দাগ থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এটা মোটামুটি অনেক সময় কাজ করে। সব ক্ষেত্রে কিন্তু করে না। আমাদের আ এই কাজগুলো অনেক সময় আমাদের যারা লেজার স্পেশালিস্ট আমাদের প্লাস্টিক সার্জারির মধ্যে আছে অনেক যারা এটা লেজার ইউজ করেন। তো এক্ষেত্রে হয়। অনেক সময় বেশি হয়ে গেলে সেই ক্ষেত্রে কিন্তু এটার যেমন ধরেন আমরা যদি দাগগুলোকে একটু হালকা করে একটু ক্লাসিফাই করে দেই তাহলে কিন্তু সুবিধা হয়। তাহলে বুঝা যেমন ধরেন দাগ ইনিশিয়ালি আমরা যেটা বলি একটা ইমেচিউর স্কার। তারপরে সেটা যদি দিন যায় তখন সেটাকে আবার ম্যাচিউর স্কার হয়ে যায়। কিন্তু এরপরে আমরা যখন দেখি দাগটা একটু বড় হতে থাকে, তখন কিন্তু আমরা হাইপারট্রফি স্কেয়ার বলি এবং এই হাইপারট্রফি স্কেয়ারটাকে আমরা দুভাবে ভাগ করি যে একটা একটু লিনিয়ার হাইপারট্রফিক স্কেয়ার আরেকটা হলো ওয়াইড স্প্রেড হাইপারট্রফি স্কেয়ার। তো সেইটা যদি আরো দিন বেড়ে যায় এবং আমরা একটা দিনক্ষণ বেঁধে দেই যে ঠিক আছে বাড়তিছে এবং যদি ৬ মাসের পরে মানে 6 মান্থ একটা ইন্টারভ্যাল টাইম।
আফটার 6 মান্থও যদি দেখি এটা আরো বাড়তেছে, তখন কিন্তু এটা একটা মাইনর কেলয়েড ফর্ম বা এই যে ইন্টারভ্যাল পিরিয়ডটাকে আমরা বলি ইমপেন্ডিং কেলয়েড, এই কেলয়েড। এখন কেলয়েড থেকে আবার আমরা কেলয়েডের বিষয়ে আরো বিশদ আলোচনা করব। তো কেলয়েডটা পরে কিন্তু স্যার। এটাকে এম আ এইটা মেজর কেলয়েড হয়ে যায়। সুতরাং আমরা দাগ থেকেই কিন্তু আল্টিমেটলি এই কেলয়েডটা আসে। তো আমাদের আজকের আলোচনার বিষয় এটা কেলয়েডও আছে। তো দাগটা ১ম এ থাকে ইমেচিউর স্কার, সেটা ম্যাচিউর স্কার হতে পারে, সেটা লিনিয়ার হাইপারট্রফি স্কার হতে পারে, সেটা হতে পারে একটা ওয়াইড স্প্রেড অর্থাৎ অনেকখানি জায়গা নিয়ে, সেটা হতে পারে মাইনর কেলয়েড, সেটা হতে পারে মেজর কেলয়েড। এখন আপনি যদি ওই মানে আমরা যদি অ্যাডভান্স এর দিকে যাই, যেমন ধরেন ওয়াইড স্প্রেড যেগুলা হাইপারট্রফি স্কার, তারপরে মাইনর কেলয়েড, মেজর কেলয়েড, এই ক্ষেত্রে কিন্তু লেজারের কোনো রোল নেই। এই ক্ষেত্রে কিন্তু প্লাস্টিক সার্জারির একটা অনবদ্য রোল আছে এবং সেক্ষেত্রে অবশ্যই প্লাস্টিক সার্জারির ভূমিকা আছে এবং আমরা এইসব রোগীগুলো পেয়ে থাকি এবং এগুলো সমাধান প্লাস্টিক সার্জারি খুব সহজ ভাবেই এখন করা যায়। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার, অনেক সময় আমাদের শরীরে ছোট্ট গুটির মতো দেখা যায়। অনেকেরই আমরা এটা দেখে থাকি হয়তোবা। এবং এই বিষয়টাকে কিন্তু কেউ খুব একটা গুরুত্ব দিয়ে দেখে না। তো স্যার, অনেকে অনেক কিছু বলে এটাকে অনেকে আঁচিল বলে। তো স্যার, আপনার কাছ থেকে একটু জেনে নিব যে আঁচিল আসলে কি? আ ঠিক আছে। আসলে আসিলটা তো আমরা মেডিকেল ভাষায় ওয়ার্ড বলে থাকি। এখন এই ওয়ার্ডগুলো দেখুন, আ যখন শরীরে কিন্তু অনেক সময় আমরা জন্মের পরেই অনেকে লক্ষ্য করে যে ছোট, ছোট আসিল থাকে এগুলো। তো অনেকের এগুলো congenital ওয়ার্ড আমরা বলি। আবার আমরা কিন্তু acquired ওয়ার্ড আমরা দেখি যে পরে আবার কতগুলো আসিল হয়। তো আসিলগুলো তো একটা এটা হলো যে কোনো একটা স্কিনেরই একটা abnormality এবং এখান থেকে এটা একটা আ আ আমরা যদি বুঝাতে চাই তাহলে বলব যে একটা শক্ত করে এই জায়গাটা একটা গোটার মতো উঠে যায়। তো এখন এই যে আঁচিলটা যেটা আমরা যেটাকে মেডিকেলের ভাষায় ওয়ার্ড বলি, আসলে এটা কিন্তু মেক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এটা ভাইরাস ইনফেকশন। তো সেইটাই জানার বিষয় যে আসলে ভাইরাস কত কি করতে পারে? ভাইরাস তো আর দেখা যাচ্ছে না। কিন্তু অনেক সময় আমরা এটাকে টেস্ট করে বা বায়োপসি করে আমরা এটা অনেক সময় এটা আইডেন্টিফাই করতে পারি। তবে এই এই যে আমরা যেটা বললাম যে এটা HPV ইনফেকশন। এখন এটা সংক্ষেপে বলা হয়। কিন্তু এটার আমরা মেডিকেলে আমরা এটা বলি যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। সুতরাং এটার ইনফেকশন হলেই কিন্তু এই ওয়ার্ডগুলো এবং মেক্সিমাম গুলো তাই। সুতরাং ওয়ার্ডগুলো বিভিন্ন ধরনের হতে পারে। কোনটা ছোট, কোনটা একটু বড়, কোনটা একটু আবার ওয়ার্ডের বিভিন্ন আছে। কখনো প্ল্যান্টার ওয়ার্ড হয়, কখনো আ আ ফ্ল্যাট ওয়ার্ড থাকে কিছু একদম জাস্ট একটু শক্ত হাতে বেঁধে যায়। কতগুলো জেনিটাল ওয়ার্ড এগুলো হয়। এগুলো মেক্সিমাম গুলোই কিন্তু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন এই ওয়ার্ডগুলা। এটার কারণেই এগুলো মেইনলি হয়। আচ্ছা। স্যার, এটা কি শুধু এই একটি কারণ মানে এই কারণেই হয় নাকি আরো কোনো কারণ রয়েছে? সাধারণত আমরা মেডিকেল আমরা যে জার্নালগুলো দেখি বা আমরা যে অ্যাম আ বইর যে আমরা যখন মেডিকেল যে টেক্সট বুকগুলো তারা এটাকে কনজেনিটাল কিছু ওরা বলেছে যে হ্যাঁ, কনজেনিটাল ওয়ার্ড হতে পারে। আর মেক্সিমাম গুলোই কিন্তু এই সাধারণত আমরা এইভাবেই আমরা দেখি। এখন অনেকের এই যে প্লান্টার সারফেস এ ধরেন যেখানে বিশেষ করে হাতে না, বিশেষ করে পায়ে যেগুলো হয় যেমন ধরেন আমরা সোল বলি। ওখানে যে ওই ওয়ার্ডের মতো হয় বা অনেকখানি বেশি জায়গা নিয়ে বড় হয়, তখন কিন্তু সেটাকে ওয়ার্ডের মতোই দেখায়। সেটাকে আবার আমরা ওটাকে ক্লাসিফাই করি কর্ন হিসাবে। সেটা কিন্তু অনেক পেইনফুল। কিন্তু ওয়ার্ডটা কিন্তু সবসময় অনেক সময় পেইনফুল হয় না। অনেক সময় একটু মাইল্ড পেইন অথবা পেইন নাই। অনেকগুলোর একটু পেইন থাকেই না। কিন্তু মেক্সিমাম গুলোতেই এখন এটা স্বতঃসিদ্ধ যে এটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার, অনেক সময় কিন্তু আমরা এই বিষয়টিকে খুব অবহেলা করি। কারণ দেখা যায় যে এ ধরনের সমস্যাগুলো কিন্তু আসলে আমাদেরকে ওরকম কোনো ক্ষতি করছে না। যে অনেকে মনে করেন যে ঠিক আছে তো থাকুক। এরকম একটি বিষয়। তো স্যার, এর থেকে কি ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? এইটা একটা ইম্পোর্টেন্ট আ প্রশ্ন। আ এটার থেকে আসলে মেডিকেলের ভাষায় আমরা বলি যে, এইটা যে কোনো কিছু থেকে কোনো কিছু হবে না। এখন এখন এ পর্যন্ত যে আমাদের যে নলেজ বা আমাদের যে এম যেটা আমরা পাই, সেটার মধ্যে এটা বলা হয়ে থাকে যে সাধারণত চট করে ওয়ার্ড থেকে কিন্তু ক্যান্সার হয় এরকম পাওয়া যায় না বা আমরা দেখি না। তবে এটা কিন্তু ঠিক যে ওয়ার্ড যদি লং স্ট্যান্ডিং থাকে
সে যদি কোনো কারণে যদি ওই ওয়ার্ড যদি ইনফেক্টেড হয়ে যায় এবং সেখানে যদি একটা আলসার তৈরি হয় বা ওখানে একটু ইনফেকশন হয়ে ওখানে একটু অনেক সময় দেখা যায় যে আলসারের মতো ফর্ম করে। সেই আলসারটা যদি অনেকদিন লং স্ট্যান্ডিং থাকে, সেই ক্ষেত্রে সেই আলসারটা কিন্তু ক্যান্সার হতে পারে। এটা কিন্তু ঠিক। সুতরাং আপনি যেটা বলেছেন যে অনেক সময় যে আমাদের একটু নেগলিজেন্স থাকে বা অনেক সময় গুরুত্ব দেওয়া হয় না, সেই ক্ষেত্রে এটা কিন্তু ইম্পোর্টেন্ট কথা। যে এরকম ওয়ার্ড হলে কিন্তু গুরুত্ব দিতে হবে। এটাকে আইদার রিমুভ করে ফেলতে হবে অথবা এটাকে দেখতে হবে যে এটার কোনো চেঞ্জ হচ্ছে কিনা। এখন যদি এটা চেঞ্জ দেখা যায় যে হ্যাঁ, এটাকে একটু আ এটার থেকে একটু অনেক সময় শরীরের রস বের হয়ে যায় বা এটাতে একটু ইনফেকশন এর মতো দেখা গেছে বা এটা হঠাৎ করে একটু বড় হয়ে যাচ্ছে অথবা এইটার কালার চেঞ্জ হচ্ছে অথবা এখানে আলসার দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটা সন্দেহজনক। কিন্তু নরমালি কিন্তু ওয়ার্ড চট করে মানে এটা ক্যান্সার হয় এরকম ওটা বলা নাই। কিন্তু ওটা যদি আচ্ছা। চেঞ্জ হয়ে যায় আমরা যদি ফলো আপ এ রাখি তাহলে এটা বোঝা যাবে। চেঞ্জ হলে সেটা কিন্তু এই যে আলসারটা হবে এই ওয়ার্ড থেকে সেটা কিন্তু আল্টিমেটলি ইট মে টার্ন ইনটু মালিগন্যান্সি। সেক্ষেত্রে কিন্তু এটা একটা ইম্পোর্টেন্ট ব্যাপার যেটা হতে পারে। সেরকম ক্ষেত্রে কিন্তু নরমালি ওয়ার্ডটাকে আমরা বলি না যে এটা ক্যান্সারাস বা প্রি ক্যান্সারাস। স্যার তাহলে এক্ষেত্রে কি প্লাস্টিক সার্জারির মাধ্যমে সম্পূর্ণ অপসারণ সম্ভব? হ্যাঁ, এটা তো আ বা 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 obvious, it's obvious. এটা হলো যে যদি এমন হয় যে অনেকে কিন্তু আমাদের যারা রোগীরা আসেন তারা কিন্তু বলেন একটু চট করে সার্জারিটা করতে বা এটা বললে কিন্তু একটু তাদের একটু আতঙ্ক একটু হয় বা একটু ভয় ভয় কাজ লাগে। করে। হ্যাঁ, হ্যাঁ, ভয় কাজ করে। তো সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ডের কিন্তু একটা সুন্দর চিকিৎসা আছে। মানে ওয়ার্ডটা যদি ছোট হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রিটমেন্টটা একদম খুব সিম্পল। ইটস a salicylic acid এবং এইটা ওয়ার্লড ওয়াইড অ্যাকসেপ্টেড এবং সারা ওয়ার্লডে এইটার চিকিৎসা আছে। তবে এটা একটা পার্সেন্টেজ আছে। যেমন 17% যদি হয় তাহলে সেটা এইভাবে তৈরি করা থাকে। 17% মেক্সিমাম কিন্তু 40% এটা কিন্তু একটা অ্যাসিড। তার মানে হলো যে এই অ্যাসিডটা দিয়ে ওই ওয়ার্ডটাকে আসলে পোড়ানো হয়। তো সেটা কিন্তু বাজারজাত আছে। যেমন বিভিন্ন নামে এটা পাওয়া যায়। আমি এটা কোম্পানির নাম বলতে চাচ্ছি না। তবে এটা স্যালিসাইলিক অ্যাসিড। এটা 17% টু 40% তো যে ওয়ার্ডগুলো একটু লং স্ট্যান্ডিং বেশি, একটু বড় হচ্ছে, বড় হতে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু একটু পার্সেন্টেজ বাড়িয়ে দেওয়া যায়। কিন্তু নরমালি কিন্তু 70% এইটা ইভেন চাইল্ড এর জন্য এটা অ্যাকসেপ্টেবল। এখন এইটা আমরা সেইজন্য আমরা এখানে কনভে করতে চাই এই মেসেজটা যে আসলে ওয়ার্ড হলেই যে প্লাস্টিক সার্জারি করতে হবে, সার্জারি সব ক্ষেত্রে নয়। সেটা আমরা দেখে জাজ করব। আমরা বুঝবো যে এটা ছোট সুতরাং এটা করা। কিন্তু ওয়ার্ডটা যদি একটু চেঞ্জ হয় বা বড় হয় বা এটা বড় ধরনের ওয়ার্ড হয়ে যায়, হ্যাঁ? সেটা এলিভেটেড হয়ে যায় অনেকখানি বেশি বা সেটা যদি অনেক সময় কোনো ক্ষেত্রে এটা পেইন এর কারণ হয় বা ওইটা দেখা যাচ্ছে একটু আলসারের কারণ, সেক্ষেত্রে কিন্তু সার্জারির কোনো অল্টারনেটিভ নাই। এবং প্লাস্টিক সার্জারিতে অবশ্যই এক্ষেত্রে অবভিয়াস কারণ প্লাস্টিক সার্জারি করলে এটা টোটালি রিমুভ করা হয়। আপনি জানেন যে প্লাস্টিক সার্জারি আমরা যখন করি তখন কিন্তু আমরা সবসময় একটা মাইক্রোস্কোপ ইউজ করি। সেটা হতে পারে একটা মাইক্রোস্কোপ ক্লাসিক্যাল যেটা, আরেকটা হতে পারে লুপ যেটা ওটাও মাইক্রোস্কোপ। সুতরাং লুপ থেকে আমরা দেখি যে ওটার ডেপথ কতটুকু থাকে। আমরা কিন্তু ওয়াইড এক্সিশন করে ডেপথ নিয়ে তখন ওটা যদি আম আ যদি প্রাইমারি ক্লোজ করা যায় সেটা তো আমরা করে দিলাম অথবা কোনো ক্ষেত্রে যখন বড় ওয়ার্ড সেক্ষেত্রে কিন্তু ফ্ল্যাপ কভারেজ সেটা হতে পারে রম্বয়েড ফ্ল্যাপ আমাদের প্লাস্টিক সার্জিক্যাল প্রসিডিউর অথবা আমাদের রোটেশন ফ্ল্যাপ সেগুলো করে সেটা কভার করা যায়। সুতরাং আপনার প্রশ্নের উত্তরে বলা যায় যে সব ক্ষেত্রেই যে সার্জারি করতে হবে তাও না। আবার সার্জারি করলে যেটা বড় সেক্ষেত্রে কিন্তু সার্জারির সমাধান একেবারে খুবই সহজ। সেক্ষেত্রে তেমন দাগও দেখা যায় না। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু রোটেশন বা রম্বয়েড ফ্ল্যাপ দিয়ে সুন্দরভাবে এটাকে ওয়াইড এক্সিশন করে কভার করা যায়। যেটা এই ওয়ার্ডটা কিন্তু প্লাস্টিক সার্জারি করলে এটাকে আমরা বলি 100% কিউর। সুতরাং সেক্ষেত্রে প্লাস্টিক সার্জারিটা রোলটা একেবারে গুরুত্বপূর্ণ। সেটাই বলতে চাই। আচ্ছা। ধন্যবাদ স্যার। আ প্রিয় দর্শক আপনারা কিন্তু শুনছেন স্যার কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করছেন। স্যার কিন্তু বলছেন যে কখন কোনটি কোন সময় গুরুত্বপূর্ণ, কখন কোন লক্ষণ দেখা দিলে আসলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো স্যার এখন একটু আপনার কাছ থেকে একটু কিলয়েড সম্পর্কে জানবো। আমাদের অনেকেরই দেখা যায় যে এই বিষয়টি সম্পর্কে আমরা হয়তোবা সঠিকভাবে অবগত নই। তো স্যার ১ম এই একটু জানবো যে কিলয়েড কি? এই পর্যায়ে একটু জানবো আপনার কাছ থেকে যে কিলয়েড আসলে কি?
জি, এটা সবার তো জানার বিষয় বা প্রশ্ন। মানে চট করে আমাদের মেডিকেল যারা রিলেটেড তারা অনেকেই জানেন। কিন্তু আমাদের সাধারণের বোঝার জন্য আমরা আসলে এই অনুষ্ঠানটা তো ওইভাবেই করি যে সাধারণ মানুষ মানে এই জিনিসগুলো বোঝা দরকার এবং এটার চিকিৎসার গুরুত্ব কতখানি সেটা বোঝার জন্য। তো এখন কিলয়েড আসলে আ আমরা যে আগে আমি ওই সূত্র ধরে আপনার ১ম যে বলছিলেন যে জি। স্ক্যার তো স্ক্যার মানে আমরা বলি স্ক্যার বা দাগ যেটা। সেই দাগগুলোরই একটা মানে সিভিয়ার ফর্মটাই আসলে কিলয়েড। এখন সিভিয়ার ফর্মটা কখন আমরা এটাকে কিলয়েড বলি? দাগগুলো আমরা বলতেছিলাম যে দাগগুলো তো আসলে একটা হলো যে একটা সিম্পল লিনিয়ার স্কেয়ার। এখন সেই লিনিয়ার স্কেয়ারটা যদি আমরা কখন বলি যে এটা শুধু লিনিয়ার স্কেয়ার? যখন আমরা একটা অপারেশন করি সেখানে একটা লাইন থাকে অথবা একটা ট্রমা হয়ে একটা জায়গা থেকে একটা স্কিন উঠে গেল বা সেখানে একটা ওই জায়গাটার মধ্যেই যখন স্কেয়ারটা থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা এটা বলি না যে এম এইটা চট করে এটাকে হাইবিটাস সুপারক্লাড। কিন্তু এটা যখন একটু উঁচু হয়ে যায়, কিন্তু ওই এরিয়ার মানে অপারেশন এরিয়ার মধ্যে থাকে অথবা যেখানে আমরা ইনসিশন দিয়েছি সেই এরিয়ার মধ্যে থাকবে। কিন্তু উঁচু হয়ে আছে সেটাকে কিন্তু আমরা হাইপারট্রফি স্ক্যার বলি। তো এই ক্ষেত্রে মানুষের মানে আমাদের অনেকের এই প্রশ্ন থাকে কখন আমরা হাইপারট্রফিক স্ক্যার আমরা বলি আর কখন আমরা কেলয়েড বলি। সেক্ষেত্রে হাইপারট্রফিক স্ক্যার কখনো কিন্তু নরমাল স্কিনকে ইনভলভ করে না। নরমাল স্কিনটা ফ্রি থাকে। কিন্তু যখনই আপনি দেখবেন যে স্কারটা এমনভাবে বড় হয়ে যাচ্ছে সেটা তো আর কিছুই না। সেটা মেডিকেলের ভাষায় আমরা এটা জানি যে এখানে কোলাজেন তৈরি হয়। কোলাজেন হলো আমাদের শরীরের কতগুলো ফাইবার আরকি যেগুলো টিস্যুর ফাইবার। এখন এই কোলাজেনটা যদি abnormal ওয়েতে বেড়ে যায় অথবা এটা যদি ভিজার শেপ নেয় অথবা বাড়তে সেটা নরমাল স্কিন ইনভলভ করে যায় এবং অনেক মোটা হয়ে যায়, তখন আমরা যদি ৬ মাস আমরা একটা টাইম ধরি ৬ মাসের মধ্যে থাকে তাও অনেক সময় আমরা হাইপোথিসিসকে বলি। কিন্তু ৬ মাসের পরেও আমরা দেখতেছি এটা বেড়ে যাচ্ছে এবং নরমাল স্কিন ইনভলভ হচ্ছে। তখন কিন্তু আমরা এটাকে কেলয়েড বলি। তাহলে কেলয়েড আর কিছুই না। এটা একটা যে এলিভেটেড স্কার যেটা নরমাল টিস্যুকে ইনভলভ করেছে। সেটা হলো কেলয়েড। এখন কেলয়েডটা কিন্তু আসলে একটু মানে আমাদের জন্য মানে আমি কি বলবো? অ্যাজ এ প্লাস্টিক্স এর জন্য আমি বলতে চাই যে কেলয়েড যদি একবার হয়ে যায়, তখন কিন্তু একজন প্লাস্টিক সার্জনের জন্যই এটা একটা খুবই সমস্যার কারণ। কারণ কেলয়েডটা তো 100% কিউর করা যায় বা করে দেবে, এরকম কিন্তু কেউ মানে সাধারণত এখনো বইপত্র আমাদেরকে বলে না। কেলয়েড একবার হয়ে গেলে সেটাকে কিন্তু আমরা আমাদের হাতে এইটা there are so many armamentarium in our hands আমাদের হাতে অনেকগুলো চিকিৎসার ব্যবস্থা আছে। কিন্তু কেলয়েডটাকে আমরা থামিয়ে দিতে পারি। কেলয়েডটাকে আমরা আ এটাকে অনেক সময় অপারেশন করেও এটা অনেক সময় এটার ডিরেকশন চেঞ্জ করে দিতে পারি। কেলয়েডটাকে আমরা যেটা এলিভেটেড হয়ে যায় সেটাকে আমরা কমিয়ে দিতে পারি। এখন এই কেলয়েডের কিন্তু বিভিন্ন চিকিৎসার ফর্ম আছে সেটা আমরা পরে আলোচনা করি। কিন্তু কেলয়েডটা যখন হয়ে যাবে তখন কিন্তু এইটাকে আমাদের খুব দ্রুত মানে এইটাকে একটু দেরি করা যাবে না। এটা আমার হাইপারট্রফি স্ক্যার হয় অনেকে একটু ওয়েট করে আচ্ছা দেখি হ্যাঁ, স্ক্যার গুলো কেউ একটু বিভিন্ন কিছু জেল বা স্টেরয়েড বা অয়েন্টমেন্ট ইউজ করে। কিন্তু একবার কেলয়েড হয়ে গেলে কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের কাছে যে আর্মামেন্টেরিয়াম গুলো আছে সেগুলো এপ্লাই করতে হবে এবং কেলয়েডটাকে কন্ট্রোলে আনতে হবে। একমাত্র প্লাস্টিক সার্জারিতেই এটা এই কেলয়েডকে ডিল করে এটাকে কন্ট্রোলে রাখা এটা সম্ভব। হুম। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার প্রশ্ন করলেই তো একটি প্রশ্ন আসলে চলেই আসে যে কি কারণে এরকম হচ্ছে কিংবা হয়? দেখুন, অনেকগুলো কারণ আমরা বলি মেডিকেলের ভাষায় ইডিওপ্যাথিক। অর্থাৎ আসলে কারণটা বের করা যায় না। মেক্সিমাম ক্ষেত্রে কিন্তু তাই। তো সেক্ষেত্রে ইডিওপ্যাথিক এটা তো আছেই। এখন আ আমরা যদি বলি যে এর আগে কিন্তু আমি কিছু উদাহরণ দিয়েছি যে এইসব কারণে কেলয়েড হওয়ার কতগুলো সূত্র অর্থাৎ এটার prerequisite অথবা আমরা বলতে পারি তারা vulnerable কারা? যাদের ট্রমা হয়, যাদের বার্ন হয়, যাদের অ্যাক্সিডেন্ট হয়। সেটা বার্ন তো অনেকগুলোই হতে পারে। অ্যাসিড বার্ন বা ইলেকট্রিক্যাল বার্ন। জি এগুলোই কিন্তু বলছি। অ্যাসিড বার্ন এবং ইলেকট্রিক্যাল বার্ন এ কিন্তু কেলয়েড হওয়ার সম্ভাবনা বেশি। মানে এটা তাহলে এইটা একটা ইম্পোর্টেন্ট কারণ। এখন আমরা, আমরা যেটা বলি যে ডাক্তাররা অপারেশন করে সেই দাগের উপরে তো কেলয়েড হয়, হচ্ছে তো। তো সেইটাকে আমরা বলি আয়াট্রোজেনিক। এখন এই যে কেলয়েড গুলো হচ্ছে, মানে আমরা যেটা
অপারেশন করলাম তারপর। সেটা কিন্তু এটার কারণ একটাই। সেটা হলো ওই যে ব্যক্তি বা সে হলো হি অর শি ইজ সাসেপ্টেবল অর ভালনারেবল। কেন? তার একটা জেনেটিক ইনহেরিটেন্স আছে। অথবা সে অ্যালার্জিক কোনো কারণে। অথবা সে তার বংশগতভাবে যেটা আমি বলতে চাই তার এরকম আছে। যেমন তার মায়ের বা বাবার অথবা দাদা-দাদির অথবা নানানের কেউর কেলয়েড আছে। সুতরাং তাদের হয়। সুতরাং আপনি কারণ বলতে গেলে এটা কিন্তু কোনো কনজেনিটাল কারণ নাই। এটা কারণটা কিন্তু এইটা যে ইনহেরিটেন্স অর্থাৎ ওই জিনটা ক্যারি করতেছে বা বংশগত যেটা আমরা বলি যে সেটা তার বংশের তার মা-বাবা, দাদা-দাদির, নানা-নানির আছে। তারপরে সেটা ট্রান্সফার হয়। তার মাধ্যমেই এখন হ্যাঁ, আপনি যদি বলেন যে স্যার রেসিয়াল কোনো ব্যাপার আছে কিনা যে স্কিনের হ্যাঁ, এটা বলা হয়ে থাকে বিভিন্ন জার্নালে এবং মেডিকেলের টেক্সট বুকে আছে যে ডার্ক স্কিন যাদের তাদেরটা কিন্তু একটু কেলয়েড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আচ্ছা। এটাও ঠিক যাদের বার্ন হয় যেমন ধরেন বার্ন গুলো ওয়াইড স্প্রেড বার্ন। অনেক সময় দেখা যায় যে একটু ডিপ বার্ন যাদের হয় তাদের কিন্তু এখন সুপারফিশিয়াল বার্নে কখনো কেলয়েড হয় না। এটা কিন্তু সিওর। তবে যাদের ডিপ বার্ন হয় অথবা যাদের অ্যাসিড বার্ন হয়, অ্যাসিড বার্ন ইউজুয়ালি এটা ডিপ বার্ন। ইলেকট্রিক্যাল বার্ন ইউজুয়ালি এটা ডিপ বার্ন। সুতরাং এইসব ক্ষেত্রে কিন্তু কেলয়েডটা বেশি হয়। আচ্ছা। ধন্যবাদ স্যার। তাহলে স্যার ডার্ক স্কিন যাদের আছে তাদের গিলয়েড হওয়ার সম্ভাবনা একটু বেশি আপনি হ্যাঁ, বলছিলেন। এটাই জার্নালে এবং বিভিন্ন টেক্সট বুকে এটা বলা আছে। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার এখন একটু যদি চিকিৎসার বিষয়ে আসি যে কি ধরনের চিকিৎসা রয়েছে? আমাদের হাতে হ্যাঁ, ভালো কথা বলছেন। যেহেতু প্রাসঙ্গিক কথা এটা। আমাদের হাতে কিন্তু অনেকগুলো আর্মামেন্টেরিয়াম আছে চিকিৎসার ক্ষেত্রে। এখন যে আর্মামেন্টেরিয়াম গুলো আছে, এটা কিন্তু আমরা জাজ করে কার জন্য কোনটা প্রযোজ্য সেভাবে আমরা করে দেই। এখন সেইটা হয়তো বিস্তারিত আমরা এখানে আলোচনা করতে পারি। তবে আমরা কিছু বলি যে এইটা কিন্তু স্টেরয়েড ইনজেকশন যেটা আমরা বলি, বিশেষ করে ট্রামসিনোলন এসিটোনাইট এটার একটা নির্দিষ্ট ডোজ আছে। এটাকে কিন্তু আমরা যখন ইনজেকশন দেই, সেটা কিন্তু বলা হয়ে থাকে আইএল ইনজেকশন অর্থাৎ ইন্ট্রালিশনাল। এখন এইটা কোনো আনাড়ি বা গ্রামে বা এমনি কোয়াগডার এটা দিলে হবে না। তার কারণ এইটা কিন্তু ইন্ট্রালিশনাল দিতে হবে। অর্থাৎ একটু স্কিনের বাইরে যদি ওই ড্রাগসটা চলে যায় তাইলে কিন্তু এইটা আরো ক্ষতি হবে। সাইড ইফেক্টস হবে। সুতরাং এইটা আ এটা আমি একটা বললাম যে ট্রামসিনোলন এসিটোনাইট এটা হলো একটা স্টেরয়েড। এটা একটা চিকিৎসা। আচ্ছা, এখন কেলয়েডের ক্ষেত্রে আরো কতগুলো চিকিৎসা আছে। যেমন ধরেন ক্রায়োথেরাপি মানে আমরা বলি লিকুইড নাইট্রোজেন এটা একটা আছে। কোনো ক্ষেত্রে এটা দেওয়া যায়। কোনো ক্ষেত্রে কিন্তু এটা বলা হয় যে রেডিয়েশন দিলে রেডিয়েশন একটা ভালো চিকিৎসা। আমাদের দেশে অত বেশি এটা প্রয়োগ নেই কিন্তু রেডিয়েশন দিলে এটা কমে যায়। এরপরে যে চিকিৎসাগুলো আমাদের দেই বা আমাদের কাছে এভেইলেবল যেমন ধরেন একটা সিলিকন। এখন সিলিকনটা ২ ফর্মে পাওয়া যায়। একটা হলো জেল হিসাবে আসে। আপনি জানেন এটা। জেলটা দিলে এইটা কেলয়েডটা সাধারণত থেমে যায়। এটা যদি রেগুলার করা হয় তাহলে থেমে যায়। সেই ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে একটা ম্যাসাজ করি আমরা যে কেলয়েড বা স্কারে একটু ম্যাসাজ দিয়ে তারপরে এটা দিতে হবে। ম্যাসাজের কিন্তু একটা ইম্পোর্টেন্ট রোল আছে। সুতরাং ম্যাসাজ, ট্রিয়ামসিনোলন এসিটোনাইট তারপরে এই যে আমরা যেটা আমরা বললাম সিলিকন জেল। এখন সিলিকন কিন্তু একটা শীট হিসেবেও পাওয়া যায়। তো সেটা যদিও আমাদের দেশে পাওয়া মানে বাইরে থেকেই আসে এগুলো ইম্পোর্টেড। তো সিলিকন জেল শীটটাও আমরা ইউজ করতে পারি। সবচেয়ে যেটা খুব ইজিয়ার এবং আমাদের দেশে এভেইলেবল বিশেষ করে বার্নের ক্ষেত্রে আমাদের অবশ্যই দিতে হয়। আমরা কিন্তু এই জিনিসটা প্রিভেনশন এর ক্ষেত্রেও দেই। সেটা হলো প্রেশার গার্মেন্টস। এখন প্রেশার গার্মেন্টসটা আমরা বাংলায় বলি এটা চাপ পোশাক। এখন এই চাপ পোশাকটা আমাদের বাংলাদেশে এটা এভেইলেবল আছে। এইটা তৈরি হয় একটা লাইক্রা কাপড় দিয়ে। এই লাইক্রা কাপড়টা অবশ্য আমাদের দেশের না, এটা বাইরে থেকেই আসে। তবে এইটা কিন্তু লাইক্রা কাপড়ের কোয়ালিটিটা কি? এটা হলো ২ দিকে স্ট্রেচেবল। মানে এটা লঙ্গিটিউডিনালি অথবা ট্রান্সভার্সালি ২ দিকেই স্ট্রেচেবল। অর্থাৎ এটার লাইক্রা একটা কাপড় দিয়ে এটা
চাপ পোশাকটা তৈরি হয়। সুতরাং কোয়ালিটি এখন অনেক সময় বাজারে বিভিন্ন পাওয়া যায় কিন্তু এটা দেখে নিতে হবে। যারা আমাদের রোগী আমরা বলে দেই অনেক সময় নকল কিছু জিনিসগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করলে খুব ভালো কাজ আসে না। সুতরাং ভালো কোয়ালিটির যেগুলো লাইকরা কাপড় সেটা একটা চাপ পোশাক সেটা কিন্তু ইউজ করলে এটা একটা প্রিভেন্টিভ হিসেবেও কাজ করে এবং এটা অনেকদিন যদি ইউজ করে তাহলে দেখা যায় যে এই কেলয়েডটা আস্তে, আস্তে এটা কমে যায়। এটার যে এলিভেশনটা সেটা সাপ্রেস হয়ে যায় এবং অনেক সময় বহুদিন ইউজ করলে ৩ মাস, ৬ মাস অনেক সময় আমরা ১ বছর ২ বছর ধরে এটা ইউজ করতে দেই এবং আ ইউজ করলে দেখা যায় যে এটা স্কিনের সাথে এটা মিলে যায়। সুতরাং আমি বলব যে এইটা কখন কার ক্ষেত্রে কোনটা দিতে হবে সেটা আমরা জাজ করব। কারণ এটা সব ক্ষেত্রে সবটা দেওয়া যাবে না। এখন ছোট একটু কেলয়েড সেক্ষেত্রে কিন্তু ইসকন একটা মানে ট্রাইমসিনোনল এসিটোনাইড ইনজেকশন করে আইএল ইনজেকশন দিয়ে এটাকে কন্ট্রোল করা যায়। কিন্তু আমরা একটু বড় হলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা অপারেশনের প্লাস্টিক সার্জারির একটা রোল আছে। এখন যেমন ধরেন এই প্রশ্নটা এখানে আসবে যে আসলে কেলয়েড কোন জায়গায় বেশি হয়? কেলয়েড তো অ্যাকচুয়ালি আমরা দেখি ইয়ার লোবে বেশি হয়, তাই না? এবং মেয়েগুলো আসে যারা কান ছিদ্র করে ইয়ার লোবে বেশি হয়, এটাই বেশি। চেস্টে আপনি দেখবেন সাধারণত স্টার্নাল কেলয়েড আমরা বলি সেটা সামনে থাকে। এটা অনেকেরই হয় এবং কোনো ক্ষেত্রে চেস্টের যেকোনো জায়গায় একটু ইনফেকশন বা ওয়ার্ড একটু আঁচিল, চুলকানি হলে ইনফেকশন হলে ওই ক্ষেত্রেও আবার একটু কেলয়েড হয়ে যায়। আবার কোনো ক্ষেত্রে যেমন ধরেন যারা টিকা নেয়, যেমন ধরেন এই আর্মে, আপার আর্মে ওখানে কিন্তু ওই টিকা দেওয়ার কারণে বা ইনজেকশন দেওয়ার কারণে ওখানে কেলয়েড ফর্মেশন হয়। তবে কেলয়েডের যদি কমনেস্ট সাইড বলেন তাহলে ইয়েলো ইস দ্যা কমনেস্ট। দ্যা সেকেন্ড কমনেস্ট হইলো যে এইটা যেটা আমাদের স্টার্নাল কেলয়েড অর্থাৎ চেস্টে হয় সেটা হলো সেকেন্ড কমনেস্ট এবং থার্ড কমনেস্ট আমরা বলতে পারবো যে আর্মে, আপার আর্মে হয়। এছাড়াও বডির ব্যাকে বা যেকোনো জায়গায় হতে পারে। তবে এই জায়গাগুলো কমন। এখন এই কেলয়েড বিভিন্ন জায়গায় চিকিৎসাটাও আমরা ওইভাবে বিভিন্ন করি। এখন মনে করেন যে একটা আর্মে একটা কেলয়েড হলো এবং সেটা অনেক বড়। সেক্ষেত্রে কিন্তু প্রেশার গার্মেন্টসটাই হলো সুইটেবল। সুতরাং ওটা। আচ্ছা। এখন কেলয়েড হলো একটা কানে। সুতরাং এই ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বলা যাবে না যে এইটাই এটার চিকিৎসা। আসলে ওটা জাজ করতে হবে যে কেলয়েড এখন কানে একটু ছোট কেলয়েড সেক্ষেত্রে আমরা ট্রাইমসিনোলন ইনজেকশন দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারি। কিন্তু যদি কেলয়েডটা অনেক বড় হয় সেক্ষেত্রে কিন্তু আমরা একটা অপারেশন প্লাস্টিক সার্জারি। এখন এই ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি করলেও কিন্তু সেই সার্জিক্যাল যে ইনসিশনটা সেটাও ইন্ট্রালিশনাল। অর্থাৎ ওই কেলয়েডের মধ্যে ইনসিশন দিতে হবে। মধ্য দিয়ে ইনসিশন দিয়ে তারপরে ওটাকে রিমুভ করতে হবে। এইখানে কিন্তু নরমাল স্কিনে ইনসিশন দেওয়া যাবে না। তার কারণ নরমাল স্কিনে যদি আমি আবার ট্রমা করি সেখানে আবার কারণ তার তো স্কিনটা সাসেপ্টেবল অর ভালনারেবল টু ডেভেলপ দ্যা কেলয়েড। সেই ক্ষেত্রে আমাদের এটা খেয়াল রাখতে হবে এবং আমাদের প্লাস্টিক সার্জনরা এটা জানেন। সুতরাং তাদের কাছে এইজন্যই রোগী আসে যে ওইটা ইন্ট্রালেশনাল ইনসিশন দিয়ে এটা করে। সুতরাং আমাদের হাতে কেলয়েডের ট্রিটমেন্ট যদি আমরা বলি, সেটা যেমন মেসেজ একটা ইম্পোর্টেন্ট জিনিস। যেমন আমরা আ এটা বলি যে অনেক ক্ষেত্রেই যে আমরা ট্রাইমসিনোলন এসিটোনাইড এটা একটা আমাদের গুড আর্মামেন্টারিয়াম। সিলিকন এটা একটা খুবই ভালো জিনিস। সেটা আ পাওয়া যায় সেট হিসাবে, সেটা পাওয়া যায় অয়েন্টমেন্ট হিসাবে। এবং আমাদের প্রেশার গার্মেন্টস একটা ইম্পোর্টেন্ট ব্যাপার। কোনো ক্ষেত্রে কেলয়েডের সার্জিক্যাল ট্রিটমেন্টও আছে। এবং প্লাস্টিক সার্জারিতে এটা ট্রিটমেন্ট হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু ওই প্রসিডিউর এপ্লাই করতে হবে অর্থাৎ ইন্টারলেশনাল এক্সিশন করে তারপরে এবং এরপরে যখন অপারেশনের পরে এটা ভালো হয়ে যাবে তখন কিন্তু আমরা আবার ট্রামসিনোলন এসিটোনাইড ইনজেকশন দিয়ে এটাকে আমরা আবার একটা প্রিভেন্টিভ হিসাবে এটা দিয়ে রাখি। যাতে করে ১ টা বা ২ ডোজ আমরা দেব। যার কারণে এটা কিন্তু চট করে আবার কেলয়েড ফর্ম হবে না। সুতরাং চিকিৎসাটা কিন্তু অনেকগুলো আর্মামেন্টারিয়াম আছে এবং যার জন্য যেটা প্রযোজ্য সেটাই তাদেরকে দিতে হবে। সেভাবেই স্যার আপনারা চিকিৎসা হ্যাঁ, দিয়ে থাকেন। জি। হ্যাঁ, স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়ে এত সুন্দর তথ্য দিয়েছেন। এজন্য স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ। স্যার আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আ দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম আ দাগ এবং হচ্ছে আঁচিল এবং কিলয়েড নিয়ে। স্যার কিন্তু আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন যে কখন লক্ষণগুলো বলেছেন এবং কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবেন। স্যার কিন্তু আমাদেরকে বুঝিয়ে বলেছেন। দর্শক সুন্দর ত্বক কিন্তু সুস্বাস্থ্যের প্রতীক। তাই সবাই সচেতন হন। যখন দরকার অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। আগামী পর্বে আমরা আবার নতুন কোনো স্বাস্থ্য বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং চ্যানেল আইকে ধন্যবাদ যারা আমাদেরকে এই ইম্পোর্টেন্ট বিষয়টা আ কনভে করার জন্য আমাদের সুযোগ দিয়েছেন। চ্যানেল আই সবাইকে কর্তৃপক্ষকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ।